জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ভোটের আশা সিসিএএমএম নাসির উদ্দিনের। সকালে রাজধানীর আগারগাঁওয়ে 2 দিনের কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তারা। অনুষ্ঠানে ইসি বলেন, নির্বাচন এখনও 5 থেকে 6 মাস বাকি, সবাইকে নৈতিকতা ঠিক রাখতে হবে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন হবে, তাই ফাঁকিবাজির সুযোগ নেই। যে কোনো মূল্যে ভালো নির্বাচন করতেই হবে। যদি দাদা হন, পরবর্তীরা হবে বাবা। হয়েছে আপনারা যেটা করেছেন, কন্ডাক্ট করেছেন, সাকসেসফুলি করেছেন, বা যেভাবে করে থাকেন না কেন, নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনারা যারা ট্রেনিং শুরু করবেন, কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা জানি কে কোথায় যান, এই অফিসের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যমপন্থা ও উদারপন্থার রাজনীতি সরিয়ে উগ্রবাদ ও চরমপন্থা রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যথাসময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা রয়েছে। মির্জা ফখরুল বলেন, কোনো দল বিএনপিকে হেয় করে অপপ্রচার চালাচ্ছে। আমি যেটা বলি, সবসময় নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকাল 11টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের কাছে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানাতে পারবে। সে লক্ষ্যেই বিএনপি আগেভাগে প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও সাধারণ মানুষের স্বপ্ন পূরণে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। নির্বাচন তো ফেব্রুয়ারিতে হচ্ছে, নির্বাচনের ব্যাপারে আলাপের কিছু নয়। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, সরকার নির্বাচিত করতে পারবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে।
নির্বাচনের রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচন নষ্ট করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। কুমিল্লার ১৪ গ্রামে উপজেলায় এক বৈঠকে একথা বলেন তিনি। ট্রেডিশনাল পদ্ধতি নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন হবে সে বিষয়ে নির্ধারণ করার আগে রোডম্যাপ ঘোষণা করা অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আর আমরা নতুন বলেছি পিআর সিস্টেম। সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পথনকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায়। গতকালকে আপনারা দেখছেন যে একটা রোড ম্যাপ ঘোষণা করছে নির্বাচনের, এটা কি বলে, কি নকশা বলে, পথনকশা বাংলায়। কিন্তু অনেকগুলো বিষয় এখনো আনসেটেল রয়ে গেছে। ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তবে রোডম্যাপে গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। আগামী ২৬-এর নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে। শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ, এই চুপ্পুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে। অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই ১৮-২৪-এর জাল জালিয়াতের সাথে জড়িত তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে, যা গ্রহণযোগ্য হবে না। গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় সাকি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের ব্যবস্থাপনা পরিপূর্ণভাবে উচ্ছেদ করা যায়নি। এছাড়া বিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় স্বার্থ বলেও জানান তিনি। বলেন, সংস্কার এবং বিচারকে এগিয়ে নিতে নির্বাচন প্রয়োজন। ছুটির দিনেও চতুর্থ দিনের মতো জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকালে ক্যাম্পাসে ঢিলের হালা প্রচারণা থাকলেও বাদ জুমা গতি পায় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রচারণা। বাদ জুমা বিভিন্ন হলে হলে প্রচারণা চালায় প্রার্থীরা। এ সময় নানা প্রতিশ্রুতি দিতে দেখা যায় প্রার্থীদের। ভোটাররাও তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন বিভিন্ন ভোট চাইতে আসা প্রার্থীদের কাছে। কোনো কোনো প্রার্থী অভিযোগ করেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, দাবি জানান ভোট কেন্দ্র বাড়ানোর। আবার কোনো প্রার্থী অভিযোগ করেন সাইবার আক্রমণ নিয়ে। যারা সাইবার আক্রমণ চালাচ্ছে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন বলেও অভিযোগ করেন। নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার পরামর্শ দেন প্রার্থীরা। এ সময় ডাকসু ঘিরে সেনাবাহিনীর বিবৃতিকে স্বাগত জানাতেও দেখা যায় প্রার্থীদের। আমরা কোনো অভিযোগ দিতে চাই না, অভিযোগের দিকে যেতে চাই না। আমরা একটি সুন্দর, সুষ্ঠু, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে আমরা সম্মিলিতভাবেই হাঁটছি। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করতে পারেন তাহলে একটা কাজ করেন, যাদের প্রভাব সবচেয়ে বেশি, আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন। যতগুলো ভোট কেন্দ্র রাখা হয়েছে সেই ভোট কেন্দ্রের মধ্য দিয়ে আসলে যদি তাদের সর্বোচ্চ এফিসিয়েন্সিও তারা প্রয়োগ করেন, ২০,০০০-এর বেশি ভোট পড়বে না। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী হুসাইন জাহিদ। আমরা জানবো বিকেলে আসলে কেমন নির্বাচনী প্রচারণা চলছে চতুর্থ দিনের মতো। জাহিদ। ফরহাদ, গত শুক্রবারে আমরা দেখেছিলাম সে সময়ে প্রচারণা শুরু হয়নি। সেই শুক্রবারে দেখেছিলাম আসলে কুশল বিনিময়ের মধ্যে এটি সীমাবদ্ধ ছিল প্রচারণার কাজটি। তবে আজকের এই শুক্রবার মূলত প্রচারণার চতুর্থ দিন চলছে। কাজেই প্রচারণার যে সকল দৃশ্যমান কার্যাবলী সেটি আমরা দুপুর থেকেই দেখছি। বিশেষ করে জুমার নামাজ পড়ার পর থেকেই বিভিন্ন প্যানেলে যারা প্রতিনিধি আছেন, যারা প্রার্থী আছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, বিভিন্ন মসজিদ এলাকায় এবং যে সকল এলাকায় শিক্ষার্থীদের জনসমাগম ঘটে বেশি, সে সকল এলাকায় তারা আসলে লিফলেট নিয়ে যাচ্ছেন, তাদের ইশতেহার তুলে ধরছেন, তাদেরকে কনভিন্স করছেন তাদের প্যানেলে কিংবা সেই সকল প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন, এখানেও আমরা একাধিক প্রার্থীকে দেখেছি যারা আসলে সেই সাদা কালো লিফলেট নিয়ে একেবারে নিয়ম মেনেই তারা আসলে শিক্ষার্থীর হাতে লিফলেট তুলে দিচ্ছেন, ভোট চাইছেন,
শুভকামনা চাইছেন। তবে তারও আগে মূলত জুম্মার নামাজের পরেই প্রার্থীরা তারা যখন প্রচারণা নেমেছিলেন, তারা গণমাধ্যমের কাছে বারবারই অভিযোগ করছিলেন যে আসলে লেভেল প্লেইং ফিল্ড আসলে কতটুকু নিশ্চিত করা হচ্ছে সে বিষয়ে নিয়ে। আমি যদি উল্লেখ করতে চাই, ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে তারা সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন। একই সঙ্গে আবার ছাত্র শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের প্যানেলকে খুব বেশি জাস্টিস করা হচ্ছে না তাদের প্রতি, কেননা তাদের যে ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছিল সে বিষয়ে অভিযোগের কোনো সুরাহা এখনও পর্যন্ত করা হয়নি। একই সঙ্গে বাম সমর্থিত যে প্যানেল তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আসলে 8টি ভোট কেন্দ্র এটি আসলে কতটুকু সক্ষম 40,000 ভোটারের জন্য। কাজেই সার্বিকভাবে আজকের এই দিনটি এমনটিই চলছে, একে অন্যের প্রতি অভিযোগ, ক্ষোভ, হতাশা। তবে প্রত্যেক প্যানেলেরই দাবি তাদের জনসমর্থন আছে, শিক্ষার্থীদের সমর্থন আছে, শিক্ষার্থীরা তাদের যে ইশতেহারকে গ্রহণ করছে এমন দাবি তারা করছিলেন। এবং আপনি জানেন যেহেতু এবার ইতিহাসের সবথেকে বেশি সংখ্যক প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন, কাজেই প্রার্থীর সংখ্যা যেমন বেশি, কাজেই এই প্রচারণার কাজে তাদের দৃশ্যমান যে সকল কার্যাবলী সেগুলো বেশ চোখে পড়ার মতো। আমরা যদি তুলনা করতে চাই, বিশেষ করে 2019 সালে যেই প্রচারণা চলতো সেখানে কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের আধিপত্য ছিল, কিন্তু এবার যেহেতু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা অংশ নিয়েছিলেন, কেউ হয়তো বা 9 দফার ঘোষণা করেছেন, কেউ হয়তো বা অনশনে বসেছিলেন, কেউ হয়তো বা হাতে হাত রেখে বলেছিলেন যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। কাজেই প্রত্যেক প্রার্থীরই একটি লম্বা ইতিহাস আছে ছাত্র রাজনীতির, এবং সেটিকেই তারা আসলে শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন, তাদের ইতিবাচক দিকগুলোকে তুলে ধরে বলতে চাইছেন তারা অতীতে যেমন পাশে ছিল, হাতে হাত রেখে বলেছিল কেউ কাউকে ছেড়ে যায় না, ঠিক তেমনি তারা যদি নির্বাচনে জিততে পারেন তারা কেউ কাউকে ছেড়ে যাবেন না, এমন প্রত্যাশায় তারা করছেন, এমন আশ্বস্তও তারা করছেন। এবং সন্ধ্যা নাগাদ মূলত যে সকল প্রার্থীরা আছেন তারা আবারও বের হবেন, যেহেতু আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক যে সকল শিক্ষা কার্যক্রম ইতিমধ্যেই আজকে যেহেতু সেগুলো অনুপস্থিত আছে, কাজেই প্রার্থীদের আসলে যে আনাগোনা সেটি মূলত আসলে মসজিদে নামাজের পরপরই সেটি চোখে পড়েছিল। এই মুহূর্তে কিছু কিছু প্রার্থী চেষ্টা করছেন শিক্ষার্থীদের কাছে যাওয়ার, তবে আমরা যেটি জানতে পেরেছি সন্ধ্যা নাগাদ ফরহাদ তারা আবারও সেই নামবেন এবং বিভিন্ন যে সকল এলাকায় শিক্ষার্থী সমাগম ঘটে, বিশেষ করে শুক্রবারে টিএসসি এলাকা কিংবা হলপাড়া এলাকা, মধুর ক্যান্টিন এলাকা, সে সকল এলাকায় প্রার্থী এবং যারা ভোটার তাদের মধ্যে আবারও একটা মিলন ঘটবে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তী বুলেটিনের চেষ্টা করব প্রচারণার খবর আরও জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন জাহিদ। এদিকে ডাকসু নির্বাচনে ভিপি পদে 10 ও জিএস পদে 9 জন সহ মোট 179 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখন থেকে আনুষ্ঠানিক প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। চলে যাচ্ছি সেখানে, একটু বিস্তারিত জানাবেন হুমায়ুন, এখানে কি ধরনের প্রচারণায় প্রার্থীরা অংশ নিচ্ছেন এবং যারা ভোটার বা শিক্ষার্থী তাদের ভিতরে কিরকম উচ্ছ্বাস দেখছেন? তার আগে যদি ফরহাদ একটু জানাতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু যে 33 বছর পর যে কাঙ্ক্ষিত জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জাকসুর যে জাকসুতে কিন্তু সর্বশেষ 179 জনকে বৈধ ঘোষণা করে 179টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগেই। আমি এখনো সেই সিলেট ভবনেই রয়েছি। এখানকার যে নির্বাচন সদস্য সচিব এবং প্রক্টর তিনি কিন্তু সেই 179 জনকে বৈধ ঘোষণা করেছেন চূড়ান্ত প্রার্থী হিসাবে, এবং 86 জন প্রার্থী ইতিমধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছিল, এবং 3 জন একাধিক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করায় তাদের 3 জনের 6টি মনোনয়নপত্র কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আমরা যদি একটু স্যারের সাথে একটু কথা বলতে চাই, যে আমরা এখানে রয়েছেন আমাদের যে নির্বাচন কমিশনার এবং তিনি বিশ্ববিদ্যালয়টির প্রক্টর, তার সাথে একটু যুক্ত হবো। আছে 33 বছর পর আসলে নির্বাচনের 33 বছর পর যেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের দিনক্ষণ আজকে কিন্তু সর্বশেষ প্রার্থী তালিকা চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। সেই প্রার্থী তালিকা 179 জন কি বৈধ ঘোষণা করেছে। আমরা একটু মাননীয় প্রক্টরের সাথে একটু যুক্ত হতে চাই, তার মুখ থেকে জানবো আসলে সর্বশেষ কতজন আসলে মূলত বৈধতা পেয়েছেন এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। স্যার, আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে 179 জন প্রার্থিতা আজকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ বলে ঘোষণা করেছি। গতকালকে প্রত্যাহারের শেষ দিন ছিল, 86 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাছাড়া 6টি মনোনয়নপত্র আজকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে ডুপ্লিকেট পেয়েছি, সেগুলো আমরা বাতিল করেছি। সব মিলে 25টি পদের জন্য জাকসুর 179 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের মনোনয়নপত্র আমরা আজকে চূড়ান্তকরণ করে দিয়েছি। নিরাপত্তার যে একটা বিষয় ছিল সেটা, সেই বিষয়ে আসলে কি ভেবেছেন? এখনো বহিরাগতরা কিন্তু আমরা আশা করছি যে
আমরা বিশ্ববিদ্যালয় তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিওগ্রাফিক যে কন্ডিশনটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, একদিকে হাইওয়ে অন্যদিকে গ্রামাঞ্চল। তো আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে অনেক গ্রামাঞ্চলের অধিবাসীরা চলাচল করেন, এখানে বসবাস করেন। আমরা আশা করি যে ডে বাই ডে আমরা সচেষ্ট আছি যে সকলের সহযোগিতায়, আমাদের শিক্ষার্থীদের সহযোগিতায়, অন্যদিকে রাষ্ট্রীয় যে আইনশৃঙ্খলা বাহিনী আছে সকলের সহযোগিতায় পরিবেশের উন্নততর হবে প্রতিদিন। প্রচারণা কবে থেকে শুরু হবে? আজকে ইতিমধ্যেই প্রচারণার অ্যাক্টিভিটি শুরু হয়েছে এবং আমরা প্রত্যেকটি হলে যেখানে সেখানে পোস্টার বা প্রচারণা না করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা সকলকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা যেন মেনে চলেন। এবং আমরা প্রত্যেকটি হলে প্রচার বোর্ড দিয়েছি জাকসুর জন্য, হল ইউনিয়নের জন্য, এবং তাদের যে ছোট করে যে পোস্টারটা আছে সেই পোস্টারটা যেন সকল শিক্ষার্থীকে অনুরোধ করব যারা প্রার্থী আছেন আপনারা যেন নির্দিষ্ট স্থানে পোস্টারটা, আপনাদের যে প্রচারণার যে পোস্টার আছে সেটাকে সেখানে স্থাপন করেন। স্যার, 11,919 জন ভোটারের বিপরীতে আপনারা কতটি বুথে আসলে নির্বাচনটি অনুষ্ঠিত? এটা আপনাকে আইন পরিসংখ্যানটি আমরা অবগত করব। আমরা এই নিয়ে কাজ করছি, আশা করি আপনি এটা আগামী 2-1 দিনের মধ্যে জানতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং তিনি নির্বাচন কমিশনের সদস্য সচিব। তিনি আসলে যে জাকসুর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত যারা ছিলেন, নিরাপত্তা সহ এবং 179 জনকে যে বৈধ ঘোষণা করা হয়েছে 33 বছর পর অনুষ্ঠিত হয় জাকসুর নির্বাচনে, সার্বিক বিষয়ে তিনি আসলে বলছিলেন। এছাড়া আজকে কিন্তু আরো কয়েকটি ফোরাম, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার কথা ছিল। সাংস্কৃতিক জোট এবং বাম সংগঠনগুলোর একটি ফোরাম প্যানেল ঘোষণা করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাও আজকে ফোরাম ঘোষণা করতে পারেনি। এর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির এবং বাকশাস কিন্তু তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী সহ 16 জনকে শুক্রবার ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটি ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা সহ অনেকে। অনুষ্ঠান চলার সময় সেখানে গিয়ে একদল লোক হট্টগোল করে আলোচনা সভা পণ্ডু করে দেয়। তাদেরকে আটকে রেখে মব তৈরি করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে শাহবাগ থানা পুলিশ। ফেনীতে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ফাজিলপুরের পশ্চিম রাজানগর এলাকায় আলমগীর হোসেন সোহাগ নামে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয় স্থানীয় এরশাদ নামে আরেকজনের। এক পর্যায়ে আলমগীর হোসেন সোহাগকে ছুরি দিয়ে আঘাত করে এরশাদ। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরশাদ কিছুদিন আগেই জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়েছিলেন। যশোরের বেনাপোলে এক কসাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গেল রাতে নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়। নিহতের স্ত্রী জানান, রাত 2:30টার দিকে গরু জবাইয়ের জন্য ভ্যান চালক তার স্বামীকে ডাকতে আসে। তখন ডাক শুনে ঘর থেকে বাইরে বের হলে স্বামীকে উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে কে বা কারা এই হত্যার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরে জেনারেল হাসপাতালে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন। তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালটির জরুরি বিভাগের গেটের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানায় অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রোগী ও নবজাতককে গাড়িতে তোলার আগ মুহূর্তে চালক ইঞ্জিন চালু করলে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নেভায়। ততক্ষণে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের 9 জন দগ্ধের ঘটনায় আজ আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6 জনে। আজ রাজধানীর জাতীয় বার্ন প্লাস ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও 4 জন। গেল 23 আগস্ট ভোরের দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার মুড়ির ফ্যাক্টরি গলির একটি বাড়িতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে অগ্নি দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই গলির একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন হাসান তানজিল দম্পতি। রাতে তাদের ঘর থেকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসান ও তানজিল সহ পরিবারের সব সদস্যকে দগ্ধ অবস্থায় দেখতে পান তারা। তাদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। একই পরিবারের 9 সদস্যের মধ্যে 6 জনকে হারানোর ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় 5 জনকে আটক করেছে বিজিবি। দুপুরে কমলাকান্দার কচুগড়া সীমান্ত দিয়ে আটক করা 3 জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বিজিবির কর্মকর্তারা জানান, গতকাল রাতে অনুপ্রবেশের সংবাদে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়। আরও 3 জন ভারতে পালিয়ে যান। এই ঘটনায় দুপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে 5 জনের নামে একটি মামলা দায়ের করা হয়। এদিকে মামলা দায়েরের পর পালিয়ে যাওয়া 3 জনকেও কমলাকান্দা থানায় হস্তান্তর করেছে বিজিবি কর্মকর্তারা। কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে আন্তর্জাতিক আইন না মেনে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করা 19টি ট্রলার সহ 122 জেলেকে ফেরত এনেছে কোস্ট গার্ড। সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপুরীর দ্বীপ মোহনা সংলগ্ন নাফ নদীর বিভিন্ন এলাকা থেকে তাদের ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, রাখাইনে চলমান সংঘাতের কারণে সীমান্তবর্তী পুরো এলাকা এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এ অবস্থায় নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করা বাংলাদেশি জেলেরা প্রায়ই আরাকান আর্মির হাতে আটকের শিকার হচ্ছেন। এমন অবস্থা এড়াতে অভিযান চালিয়ে তাদের ফিরিয়ে আনা হয়েছে। ফিরিয়ে আনা জেলে ও ট্রলার মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কোস্টগার্ড। গেল 5 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত 23 দিনে অন্তত 10টি ট্রলার সহ 63 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে সরবরাহ কমায় রাজধানীর বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। 100 টাকার নিচে মিলছে না হাতে গোনা কয়েকটি সবজি। সপ্তাহের ব্যবধানে করলা, কচুরলতি, বেগুন, গাজর থেকে শুরু করে শিম, টমেটো সবকিছুর দামই বেড়েছে প্রতি কেজিতে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত। করলা, কচুরলতি, কাকরোল, বরবটি আর পটল বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 120 টাকায়। বেগুনের দাম মানভেদে 100 টাকাও দাম হাঁকাচ্ছেন দোকানিরা। গাজর প্রতি কেজি 120 টাকা আর টমেটো 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি বেড়েছে অন্যান্য নিত্যপণ্যের দামও। একই সঙ্গে নিত্যপণ্যের বাজারেও আটা, ময়দা আর
মসুর ডাল প্রতি কেজি বেড়েছে 5 থেকে 25 টাকা পর্যন্ত। কেজিতে আটার দাম 6 থেকে 10 টাকা, ময়দায় 5 থেকে 10 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি চাপ বেড়েছে চালের বাজারে। সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। এদিকে আমিষের বাজারে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। হালিতে 4 টাকা কমেছে ডিমের দাম। সব কিছুর দাম বেশি। যেটা টমেটো ছিল 80 টাকা 70 টাকা, সেটা 120 টাকা চায়। তারপরে গাজরও 120 টাকা, এটা 80 টাকা ছিল। দ্রব্যমূল্যের যেরকম দাম, এরকম দাম যদি অনবরত চলতে থাকে তাহলে মানুষের তার সংসার চালানো খুব দুরূহ ব্যাপার হয়ে যাবে। চাল ডাল আটা সব একই, মানে আজকে এক বাজার কাল বাজারে আসলেই পরিবর্তন। এই পরিবর্তন আমাদের নাবিশ্বাস একবার হয়ে গেছে। চাউলের দাম আসলে যতটুকু বাড়ছে সিজন অনুসারে ওই হিসেবে অত্যাধিক বাড়ছে, এখন ওই অবস্থা স্থিতিশীল আছে। ভারত থেকে চাল আমদানির পরেও কুষ্টিয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এছাড়া সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে চাঁদপুরের বাজারে কমেছে শাক সবজির দাম ও বেড়েছে মাছের দাম। এদিকে ছুটির দিনে চড়া ময়মনসিংহের মাছের বাজার। এছাড়া চট্টগ্রামের বাজারে পেঁয়াজ ও আদার দাম কমলেও হঠাৎ বেড়েছে মসুর ডালের দাম। এদিকে সৈয়দপুরের বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। কয়েক মাস ধরেই চড়া কুষ্টিয়ার চালের বাজার। ভারত থেকে চাল আমদানির পর কিছুটা কমার আশা থাকলেও এখনও কমেনি দাম। আমদানি বাড়লেও কমতে পারে চালের দাম বলছেন ব্যবসায়ীরা। এদিকে নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দাম নিয়ন্ত্রণের দাবি জানান ক্রেতারা। সরবরাহ কমায় চাঁদপুরের বাজারে মাছের দাম বাড়তি। সপ্তাহের ব্যবধানে চাষের মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা কেজি। চড়া ইলিশের দামও এতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সরবরাহ বাড়ায় চাঁদপুরের বাজারে কমেছে শাকসবজির দাম। সরবরাহ কম থাকায় ছুটির দিনে ময়মনসিংহের সংকট চাষের মাছ উৎপাদন খরচ না ওঠা, খাদ্যের দাম ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে বেড়েছে মাছের দাম। এছাড়াও গত সপ্তাহে তুলনায় কিছুটা স্বস্তি দিচ্ছে চট্টগ্রামের সবজির বাজার। তবে বৃষ্টির কারণে গত সপ্তাহে যেসব সবজির দাম চড়া ছিল তা এখনও বাড়তি দামে কিনছেন ক্রেতারা। নিত্যপণ্যের বাজারে ডালের দাম গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি। এদিকে সরবরাহ বাড়লেও দাম কমেনি সৈয়দপুরের সবজির বাজারে। যদিও বিক্রেতাদের দাবি অন্য বছরের তুলনায় এবছর দাম কিছুটা কম। 1 কেজি উপরে যেগুলো এগুলো 300-400 টাকা কেজিতে কমছে। আগে ছিল 2600 টাকা কেজি, 2700 টাকা কেজি, বর্তমানে 2200 টাকা কেজি। দামটা আনুপাতিক হারে কিছুটা কম। প্রচুর ক্রাইসিস সব জায়গাতেই, এইলে মাছের দাম এত বাড়ছে, নাহলে বাড়তো না। সব জায়গাতে মাছের ক্রাইসিস, পাওয়া যাইতেছে না মাছ। বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ঢাকাতে গিয়ে যাদের ব্যবসা করতে দেওয়া হয়, আমরা আপনাদের কাছে আসছি কি জন্য? কোন রাজনৈতিক দলকে দেখছেন আগে কোনোদিন আপনাদের কাছে এসে আপনাদের সমস্যার কথা শোনার জন্য আসছে কোনোদিন কোনো রাজনৈতিক দল? আমরা কেন আসছি আজকে? আমাদের দলের আজকে যে চিন্তা যে ঢাকা কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য থেকে বেরিয়ে আসতে হবে, চট্টগ্রাম কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য থেকে বেরিয়ে আসতে হবে। আজকে ব্যবসার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি এলাকায় যাতে মানুষ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করার সুযোগ পান, সেই সুযোগ সৃষ্টির জন্য কোথায় কোথায় বাধা আছে, কোথায় কোথায় সমস্যা আছে, এই কথাগুলো জানার জন্য কিন্তু আমরা আজকে এখানে এসেছি। আপনারা বলেছেন, প্রেজেন্টেশনের মাধ্যমে বলেছেন, বক্তৃতার মাধ্যমে বলেছেন, এবং এই কথাগুলো আমরা ধারণ করব, বোঝার চেষ্টা করব এবং এটাকে প্রসেস করার চেষ্টা করব, সমাধান দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় কথাটা যেটা আমরা বলছি যে অর্থনীতিকে জনগণের গড় দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য যেই এলাকার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে হবে। বরিশালের
অঞ্চলের আপনাদের যে সম্ভাবনাগুলো আছে আপনারা বলেছেন আজকে এখানে, আমরা কিন্তু প্রত্যেকটি সম্ভাবনাকে আমরা ধরে নিয়েছি। এই সম্ভাবনাকে আমরা কিভাবে পরিপূর্ণভাবে এটাকে অর্থনৈতিকভাবে এই সম্ভাবনাকে কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্য বিশেষ করে আজকে দেখেছেন আপনার কুটির শিল্পের একটা আয়োজন হয়েছে আজকে সকালে এখানে। উদ্দেশ্যটা একটাই যে এই কুটির শিল্পের সাথে যারা জড়িত তারা কিন্তু খুব ক্ষুদ্র আকারে কিন্তু কাজগুলো করছে। ক্ষুদ্র আকারে কেন বলছি? কারণ এগুলোর সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আপনি বিশ্বের এই কুটির শিল্পের মাধ্যমে বিলিয়ন ডলার আজকে প্রত্যেকটি দেশ, আপনি যদি আমাদের পাশে থাইল্যান্ডে যান, 1 ভিলেজ 1 প্রোডাক্ট, এখানে যে লেখা আছে একটি গ্রাম একটি শিল্প, ঘরে ঘরে যে পণ্য সৃষ্টি করছে, এটাকে সরকার প্রথমে তাদের যে কাঁচামালের সমস্যা সেটার সমাধানের দিচ্ছে, তাদের যে স্কিলের বাংলা কি, বিআরটিএ অফিসে অনিয়ম দুর্নীতি কমাতে সারা দেশে গোপনে অভিযান চলছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রাম পরিবহন মালিক শ্রমিক বিআরটিএ কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। এ সময় সড়ক পরিবহন আইন সংশোধন, সড়ক মেরামত, চট্টগ্রাম কক্সবাজার সড়কে 6 লেনে উন্নীতকরণ সহ নানা দাবি তুলে ধরেন পরিবহন নেতারা। এ সময় হয়রানি কমাতে বিআরটিএর সিস্টেমে সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি বলেন, আগামী 6 মাসের মধ্যে আবারও ড্রাইভিং লাইসেন্স কার্ড দেয়া শুরু হবে। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় হতাহত 24 পরিবারের মাঝে 1,08,00,000 টাকার চেক হস্তান্তর করেন বিআরটিএ চেয়ারম্যান। বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটি। আমি হলো চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই সড়ক নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য, মানুষের খেদমত করার জন্য তিনি কিন্তু বদ্ধপরিকর। এভরিবডি ক্যান পার্টিসিপেট। আমি ওপেন টেন্ডারিং মেথডে, অবশ্য আমার মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমরা ওপেন টেন্ডারিং মেথডে চলে গেছি। ওপেন টেন্ডারিং মেথডে চলে যাওয়ার কারণে এইটার প্রসেস পিপিআর অনুযায়ী প্রসেসে ইট উইল টেক 6 মান্থস। খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বগুড়ার চরাঞ্চলের কৃষকদের মাঝে ডাল জাতীয় ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। জেলার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষি পণ্য বিতরণ করেন সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ASM গোলাম হাফিজ কেনেডি। এ সময় বক্তব্য রাখেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর আব্দুল মজিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শহীদুল আলম। অনুষ্ঠানে সারিয়াকান্দি ও সোনাতলার চরাঞ্চলে 2 শতাধিক কৃষকের মাঝে 700 বিঘা জমিতে উন্নত মানের মাসকলাই এবং ড্যাপ, MOP এবং জিপসা সার বিতরণ করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে নিয়ে কটূক্তির জেরে বিহারের পাটনায় দফায় দফায় সংঘাতে জড়িয়েছে বিজেপি ও কংগ্রেসের সমর্থকরা। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে গেল মঙ্গলবার ভোটার অধিকার যাত্রা শীর্ষক একটি কর্মসূচির মঞ্চ থেকে মোদী ও তার মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন কংগ্রেসের সমর্থকরা। এর জেরে শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দেয় ক্ষমতাসীন বিজেপি। তাদের কর্মসূচি ঠেকাতে পাল্টা কর্মসূচি দেয় কংগ্রেস। প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক সন্দেহভাজনকে এরই মধ্যে আটক করেছে বিহার পুলিশ। এক্স বার্তায় বিহার পুলিশ জানায়, বিজেপির করা FIR এর ভিত্তিতে আটক ওই সন্দেহভাজনকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে এই নিন্দনীয় ঘটনার জন্য কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কংগ্রেসের দাবি, বিচ্ছিন্ন মন্তব্যের দায় নেবে না দল। प्रधानमंत्री नरेंद्र मोदी जी को लेकर, उनके परिवार, उनकी माताजी को लेकर बहुत गंदे अपशब्द बोले गए।
पर यह हैरानी की बात नहीं है। ये दोनों परिवारवाद के नवाबजादे हैं। मुझे लगता है शर्मसार आज उस पार्टी को होना चाहिए जो पार्टी कभी अपने आप को भारत में स्वतंत्रता संग्राम से जोड़ती। থাইল্যান্ডের সাময়িকভাবে বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করার নির্দেশ দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। রায়ে বলা হয়েছে, সিনাওয়াত্রার ফোনালাপটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং ফোনালাপের ধরন ইঙ্গিত করেছে এখানে থাইল্যান্ডের চেয়ে কম্বোডিয়ার স্বার্থ রক্ষা করা হচ্ছে। যদিও সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আদালতকে দাবি করেন দেশের সমস্যা সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগ নেয়া ও সহিংসতা ছাড়া শান্তি ফিরিয়ে আনতে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে কথা বলেন তিনি। গেল মে মাসে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে সেনা বিরোধ ঘিরে উত্তেজনার মধ্যেই পেতংতান সিনাওয়াত্রার একটি ফোনালাপ ফাঁস হয়। এই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও সাংবিধানিক আদালত নৈতিক অপরাধের অভিযোগে সাময়িকভাবে সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেন। ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন। আল রাহাভির সঙ্গে তার আরও কয়েকজন সহযোগী এই হামলায় প্রাণ হারান। হুথি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বৈঠকে হুথিদের প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্তত 10 জন মন্ত্রী উপস্থিত ছিলেন। তবে এ হামলায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। রাহাভি 1 বছর ধরে গোষ্ঠীর প্রধানমন্ত্রীর পদে ছিলেন, যদিও আন্তর্জাতিক স্বীকৃতি পাননি তিনি। ইসরায়েলের দাবি, ইরান ও হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে গভীর যোগাযোগ ছিল তার। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। আইন প্রণেতাদের বেতন, শিক্ষা তহবিল ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের খাদ্য কর্মসূচি সহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভে নামে শত শত মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে এবং জল কামান ব্যবহার করে পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ হারান 1 মোটরসাইকেল আরোহী। বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেপ্তার করা হয় 7 জনকে। ভয়াবহ বন্যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শতদ্রু, রাভি ও চেনাব 3টি নদীতেই পানির প্রবাহ ক্রমেই বাড়ছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 50,000 গবাদি পশুসহ 2 লাখের বেশি বাসিন্দাকে। পাঞ্জাবের বন্যা কবলিত বিভিন্ন অঞ্চলে কাজ করছে 15,000-এর বেশি কর্মকর্তা। শিয়ালকোটে ইতিহাসের রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। বন্ধ রয়েছে শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। ভারী বৃষ্টিপাত ও ভারতের বাঁধ খুলে দেওয়ায় পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। পাকিস্তানের চলতি বর্ষা মৌসুমে গেল 26 জুন থেকে এখন পর্যন্ত মারা গেছে অন্তত 819 জন এবং আহত হয়েছে 1000-এর বেশি মানুষ। কলম্বিয়ার অন্তত 34 সেনা সদস্যকে অপহরণ করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী কলম্বিয়া বিপ্লবী সশস্ত্র বাহিনী। দক্ষিণ পূর্ব কলম্বিয়ার একটি জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় সশস্ত্র গোষ্ঠীটি। এ সময় তারা 11 জন গেরিলা সহ 34 সেনাকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ। গেল মঙ্গলবার কম্বোডিয়ার গুয়াভিয়ার প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে এই সংঘর্ষ হয়। অঞ্চলটি মাদক পাচারের কৌশলগত করিডোর এবং কোকেন তৈরির কেন্দ্র হিসেবে পরিচিত। 2016 সালে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে আসতে অসম্মতি জানায়। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে কেন্দ্র করেই প্রকাশ করা হয়েছে আকাশী নীলদের এবারের স্কোয়াড। দলের চমক হিসেবে আছেন পালমেইরাসে খেলা হোমে
হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ দলে থাকলেও বাদ পড়েছেন অ্যাঞ্জেল করিয়া এবং ফাকুন্দো মেদিনা। নিষিদ্ধ থাকার কারণে দলে জায়গা হয়নি এন্দো ফার্নান্দেজের। এছাড়া স্ক্যালোনির দলে নেই আলেহান্দ্রো গার্নাজো। ইনজুরির কারণে আগে প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না পাওলো দিবালা। সেপ্টেম্বরের 4 তারিখ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরের ম্যাচ 9 তারিখ, প্রতিপক্ষ ইকুয়েডর। মোনাকোয় অনুষ্ঠিত হয়েছে 36 দলের 2025-26 চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। নতুন ফরম্যাটে নেই গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে 8টি করে ম্যাচ। এই 8 ম্যাচে 4টি খেলবে ঘরের মাঠে এবং অন্য 4টি প্রতিপক্ষের মাঠে। প্রাথমিক র্যাঙ্কিং অনুযায়ী 4টি পটের প্রতিটিতে রাখা হয় 9টি করে দল। ড্রয়ে প্রতিটি পট থেকে নির্বাচন করা হয় 2টি করে প্রতিপক্ষ। রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় প্রথম 8টি দল সরাসরি জায়গা করে নেবে শেষ 16তে। আর টেবিলের 9 থেকে 24 নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম অ্যাওয়ে 2 লেগের প্লে অফ লড়াই শেষে 8টি দল পাবে শেষ 16 টিকিট। আগামী 16 সেপ্টেম্বর থেকে 2026 সালের 28 জানুয়ারি পর্যন্ত হবে লিগ পর্বের খেলা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের বুককাস অ্যারেনায় ফাইনাল খেলা হবে 2026 সালের 30 মে। এশিয়া কাপ হকির উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। 4-1 গোলের হার দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে লাল সবুজের দল। যদিও ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের পক্ষেই। প্রথম কোয়ার্টার গোল শূন্য থাকলেও দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে গোল পেয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলাম গোল করে লিড এনে দেয়। মালয়েশিয়া সমতা আনতে অবশ্য খুব একটা সময় নেয়নি। 36 মিনিটে ম্যাচের লিড নেয় মালয়েশিয়া। আর শেষ কোয়ার্টারে বাংলাদেশের জালে গোল হয় আরও 2টি। ম্যাচ শেষ হয় 4-1 গোলের বড় হার দিয়ে। এই হারের পরদিনই অবশ্য বাংলাদেশ খেলতে নামবে চাইনিজ তাইপের বিপক্ষে। শেষ করছি এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv/ekhon tv।